আবল তাবল। রাইটার মরিয়াম ডিপটি। পর্ব 33 থেকে 43। অন্তিম। কি খারাপ আপনি? একথা কেমন করে বললেন? কি আর করব বলো, উস্কেই তো দিলে তুমি মায়ের সামনে। এখন দরজাটা খোলো, প্লিজ। না খুলবো না। খোলো, খোলো। ফার্স্ট এইড করে দিই। তারপর রাগিয়ে নিও আবার। আস্তে আস্তে করে দরজা খুলে দিতেই উনি আমাকে ধরে বিছানায় এনে বসিয়ে দিলেন। তারপর পা উঠিয়ে যা দেখলেন তাতে আমারই কেমন লাগলো। বুড়ো আঙুল ফেটে রক্ত ঝরছে টুপ টুপ করে। এ কি অবস্থা করেছ নুবা? খুব কি দরকার ছিল এরকম পাগলামো করার? আঙুল কেমন করে ফেটে গেছে, কি অবস্থা করেছ পায়ের? আমি আর কিছু বললাম না। রক্ত দেখে টুপ করে নিজেও কেঁদে দিয়েছি। ভা ভা করে কাদার অভ্যেস আমার নেই। নীরবে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। একটু মাথা রাখি এখানে। হ্যাঁ, সিউর তুমি রাখবে না তো রাখবে। নুবা। হু বলেন। তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে না? খুব। আচ্ছা শোনো, কাল তাহলে ভার্সিটিতে যেতে হবে না। ওদের কাছ থেকে পড়া জেনে নিও। খুব। কিছুক্ষণ দুজনেই নীরব রইলাম। এই নীরবতাটুকু আমার এত কেন ভালো লাগছে কে জানে। এরকম নীরবতা আমি বহুত পালন করেছি। শুধু পাশে ছিলেন না এই মানুষটা, আর কাঁধে মাথা রাখার জন্যও কেউ ছিল না। তবে কি উনি পাশে থাকায় হয়তো এত ভালো লাগছে এই তীব্র ব্যথার পরেও। উনি বলার পর থেকে আর এক ফোঁটাও কাঁদি না। উনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, এটা আমি ফিল করি। খুব গাঢ়ভাবে অনুভব করি। আমার ধ্যান ধারণার ইতি ঘটল আম্মার ডাকে। হুট করেই আম্মা কিছু আপেল কেটে নিয়ে এসেছেন আমাদের রুমে। আমি ভীষণ ইতস্তত হয়ে ওনার কাঁধ থেকে মাথা উঠিয়ে ফেললাম। উনিও হুট করে উঠে দাঁড়িয়ে বললেন, মা দেখোই না, কি অবস্থা করেছে পায়ের। উনি আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, এমন কি কইরা হইল নুবা? একটু সাবধানে চলবার পারো না মা? ব্যথা পাইছ কেমনে? আম্মা ওই চেয়ারে বাড়ি লাগছে। ইস, মেলা ব্যথা পাইছ না? মাথা নাড়িয়ে ইতিবাচক সাড়া দিলে উনি আমাকে আরো বললেন, থাক যা হবার হয়েছে, এখন রেস্ট করো। একটু ঘুমাও। রাত ও হইছে মেলা। একটু আপেল খাইবা? না আম্মা, ভালো লাগছে না, এখন কিছু খেতে ইচ্ছেও করছে না। তা কি কইলেই হইব। দাঁড়াও আমি খাবার নিয়ে আসি। আম্মা খাবার এনে রেখে গেলেন। খাইয়েও দিতে চেয়েছেন। আমি বললাম যে পরেই খেয়ে নেব। সত্যি বলতে ভাগ্য করেই এমন দুজন মানুষ আমার জীবনে এসেছে। পরিবারের পর এই দুজন মানুষই আমাকে পরিবারের অভাব বুঝতে দেয়নি। আম্মা চলে গেলে নিখিলই নিজে খাইয়ে দিয়েছে। অনুভব করেছি আমাকে খাইয়ে দেবার সময় প্রত্যেকবার তার হাত কেঁপেছে। মৃদু হেসে বিষয়টা নিজের মধ্যেই চেপে রাখলাম। খাইয়ে দিয়ে নিখিল আমার মাকে কল দিয়েছিল। ও মাকে আসতে বলল। মা নাকি কাল আসবে আমাকে দেখতে। খুশিতে একটা লাফ দিতে ইচ্ছে করছিল, কিন্তু ব্যথা থাকায় আর দিতে পারিনি। নুবা। হুহ বলেন। ছাদে যাবে? ইচ্ছে করছিল কিন্তু যাব কিভাবে? আমি নিয়ে যাই। পারবেন তুলতে আমাকে? ও মা বলে কি মেয়ে, সেদিনও তো নিলাম। তার জন্য ধন্যবাদ, কিন্তু আজ যাবার দরকার নেই। আবার যদি বিপদ হয়। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা থাক, যেতে হবে না। এখানে বসুন। কিছু বলবে? হ্যাঁ। কি বলো? অফিসের দিনকাল কেমন যায়? হ্যাঁ ভালোই তো যাচ্ছে। কেন? এমনিতেই। আচ্ছা কালকে বাসায় থাকবেন? হ্যাঁ। আব্বা আম্মা আসবে। তাদের রেখে যাই কি করে? আপনি অনেক ভালো। সত্যি বলছো? হুহ। আচ্ছা শোনো, আজ তুমি ঘুমিয়ে পড়ো। কাল অফিসের কাজগুলো আমি আজই সেরে রাখি কেমন? সকাল সকাল ঘুম ভেঙে গেল। উঠে দাঁত ব্রাশ, স্টেঞ্জার সব সেরে ফ্রেশ হয়ে বসলাম। উনি সোফায় বসে কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছেন। ইস কি ভাল লাগছে দেখতে। হলদে বর্ণের এই প্রকোষ্ঠ মোটা ব্লুজুলের সাথে ঢেউ খেলানো চোখ, সাথে তার চাপাদারি। উফ, মনে হচ্ছে পুতুল। এরে ঘুমোতে দেখলে আমার হাত পা চুলকয়। 19-20 করে ঘুম থেকে উঠানোর জন্য। নুষা তখন ছোট ছিল, তখন ওরেও এমন ঘুম থেকে উঠিয়ে দিতাম। বড় হবার পরেও কত উঠিয়েছি। যাক, সামনের এই মানুষটাকে মন ভরে দেখে নিয়ে পায়ে দিলাম সুরসুরি। এক অব্দিও নড়ল না পাও। আজব নাকি। আস্তে করে সুরসুরি দিলাম জায়গা মতো। তাও কোনো সাড়া শব্দ নেই। ব্যাপার কি? এর সুরসুরি লাগার স্নায়ুতন্ত্র নষ্ট নাকি? না না, আর অপেক্ষা করা যাবে না।
পাশেই গ্লাস থেকে পানি এনে চোখে মুখে দিলাম পানির ছিটা। এবার কাজ হয়েছে, কি যে ভাল লাগছে। হরিণীর ন্যায় এক লাফে উঠে বসল বিছানার উপর। ঘুম ঘুম চোখে অস্বাভাবিক ভালো লাগছে দেখতে। অগোছালো চুলগুলো কপালের মাঝে লেপ্টে আছে। চুলগুলো সরিয়ে দিয়ে বললাম, শুভ সকাল। চোখ কচলাতে কচলাতে বললেন, শুভ সকাল। কিছু হয়েছে? কত কিছু হয়েছে জানেন না। কি হয়েছে? দেখেন, সকাল হয়ে যাচ্ছে। চলুন, ছাদে যাই। কাল রাতে না যেতে চাইলেন। চলেন, এখন যাই। এখন যাবে? তোমার মাথায় কখন কোন ভূত চাপে কে জানে। সেই তুমি আবার রাতে ভূতের ভয় পাও। আপনি যাবেন কিনা বলেন। আমি কি বলেছি যাব না? তাহলে তাড়াতাড়ি প্রাকৃতিক কাজ সেরে আমাকে উদ্ধার করেন। ছাদে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি শুধুমাত্র ওনাকে ঘুম থেকে উঠানোর ধান্ধায় ছিলাম। বেশ প্রফুল্ল চিত্তে আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি দেখে সে কি রাগ তার। অসুস্থ পা নিয়ে কেন গেলাম রান্নাঘরে, এই বিষয়টি তার মোটেও ভালো লাগেনি। তবুও পরক্ষণে একসাথে চা খেতে বসলে খুব সুন্দর একটা মুহূর্ত কেটে গেল। এদিকে নিখিল সারা বাড়ি খুঁজে তন্ন তন্ন করে ফেলেছে। শেষমেশ আম্মার রুমে এসে আমাকে তার সে কি গালফোলা রাগ। আম্মা ওর জন্য কফি বানাতে গেলে আমাকে এসে কি রাগটাই না ছাড়ল। উনার অগ্নিমূর্তি রূপের কথাগুলো এত ভাল লাগছে। অন্যদিন থাকলে আমি সাথে সাথে তর্ক করতাম, কিন্তু আজ আর তর্ক করতে মন চাচ্ছে না। উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা হামি দিয়ে দিলাম। ভীষণ ইচ্ছে করছিল, দমাতে পারলাম না। মুহূর্তেই উনি লজ্জা পেয়ে চলে গেলেন। দেখো কাণ্ড, বাবা মা আর নুষা আমাকে দেখতে এসেছে। আমি বসেছিলাম বিছানায়। সবাইকে কতদিন পরে দেখলাম, অথচ এই মানুষগুলোর সাথে একাধারে 23টা বছর কাটিয়েছি। কত কাহিনী, কত খুনোশুটি। মা আমার সাথে বসে আছে, আম্মাও আছে, নুষাও বসে আমার সাথে গল্প করছে। কথায় কথায় একটা সময় আমাকে বলল, আপু তুই না আসলেই পাগল। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও আছিস। না নাই, তোর 14 গোষ্ঠীতে আমি নাই। থাকবি কেমনে? তোরে তো মা টোকাইয়া আনছে। নুষা, চিৎকার করিস না প্লিজ। আমার চিৎকার শুনে মা এসে বলল, তুই কি একটুও বড় হলি না রে নুবা? হ্যাঁ, এখনো বাসার মতো ঝগড়া করছিস। তোমার মেয়ে আমারে টোকাইয়া আনছে এগুলা বলে। ওরে কিছু বলতে পারো না তুমি? ও বললেই কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ওর কথায় কি তুই টোকাই হয়ে গেছিস? হাইপার হওয়া এখন একটু বাদ দে বুঝলি। আর কয়েকদিন পর তো নিজেও মা হবি। কি বলে মা এগুলা? যাক বাদ দিই। বাবার সাথে নিখিলের কত আলাপ হলো কে জানে। সেই এক ঝলক দেখা করে যে গেল। এদিকে মা আর আম্মা দুজনে মিলে কি সুন্দর রান্নাবান্নার আয়োজন করছে। শুনলাম বড় আপাও আসবে, নুহাস আরতিও আসবে। আম্মাকে একটা সময় ডেকে পাঠালাম। আম্মা, একটা কথা বলবো? হ্যাঁ মা, কও। বলছিলাম, আরিফাকে এখন আসতে বলেন। মা বাবাও আছে, বড় আপাও আসবে। বলেন জিনুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আইব কি? বলেই দেখেন না, না আসলে আমি ফোনে কথা বলবো। আম্মা আরিফাকে ফোন দিলেন। প্রথমে ইতস্তত করলেও পরে আমার অসুস্থতার খবর শুনে আসতে রাজি হয়েছে। আম্মা একটা প্রশস্ত হাসি দিয়ে চলে গেলেন কাজে। দুই বিয়ে বেশ মিলেছে, যেন কতকালের বন্ধু। এদিকে নিখিলকে ডেকে বললাম আরিফাকে নিয়ে আসতে। নিহানকে সাথে আনতে বললাম। সকালের পর থেকে সামনে আসলে সে কি লজ্জা তার। ভাবছি ব্যথা পাপে উপকারী হলো। কিছু তিক্ততা থেকে যদি কিছু মানুষের মুক্তি মেলে। বড় আপা এসে আমাকে কতক্ষণ কঠোর ভাষায় সাবধানে থাকতে বললেন। তারপর দুই আম্মুর সাথে কাজে হাত দিলেন। আরতি, নুহাস আর নুষার সেকে আড্ডা। আমাকেও রোগ দিতে বলেছিল, কিন্তু আমার যে এখনো অনেক ছক কষা বাকি। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কোনোভাবে কি নিবিড় আর আরিফার সম্পর্ককে ঠিক করা যায় না। ঘরের ছেলে ত্যায্য পুত্র হয়ে থাকবে এ কেমন কথা? নিহানের কি দোষ? ও কেন বাবা মা দুজনকে একসাথে পাচ্ছে না? একটা বাচ্চা যদি সুস্থ পরিবেশ না পায় তাহলে সে কি মানসিক চাপ নিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠতে আদৌ কি পারে? ফোনের স্ক্রিনে একটা নম্বর ভাসছে। আমি জানি এটা নিবিড়, কিন্তু ফোন দিয়ে কিছু জানা কি উচিত হবে?
বড়দের অনুমতি না নিয়ে কিছু কথা কি বিরাট অপরাধ হয়ে যাবে? ফোন দিতে গিয়েও থেমে গেলাম। না, নিখিলকে অন্তত জানাতে হবে। তাকে ছাড়া কিছু করা উচিত নয়। এটাই শেষ চিন্তা। নিখিল বেরোনোর কিছুক্ষণ পর বাবা এসে বসলেন আমার কাছে। এই মানুষটাকে আমি জমের মতো ভয় পাই। চেহারাতেই কেমন একটা হিংস্রতার ভাব। কিন্তু এই মানুষটাকে আজ এত করুণ লাগছে কেন? বাবাকে দেখলেই আমি ভীষণ এবনর্মাল হয়ে যাই। এই তো রুমে আসতে না আসতেই হাতে বেজে কাচের গ্লাসটা ভেঙে গেছে। শব্দ পেয়ে বড় আপা এসে দেখলেন এই অবস্থা। হায় আল্লাহ, কিভাবে পড়ল? ব্যথা লাগেনি তো আপনার আঙ্কেল? না আপা, বাবার কাছ থেকে পড়েনি। আমার হাতে বেজে পড়েছে। দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাবা তুমি বসো এখানে। একদম নয়, এমনিতেই পায়ে ব্যথা পেয়ে বসে আছো। কাঁচ পরিষ্কার করতে গিয়ে হাতে কাঁচ ফুটানোর কোনো প্রয়োজন নেই। আমি রাহেলাকে পাঠিয়ে দিচ্ছি, ও এসে পরিষ্কার করে দিবে। ব্যস্ত হও না। আচ্ছা আপা। আর আঙ্কেল আপনি বসুন, চা করে আনি একটু। না মা, আমি এখন আর কিছু খাবো না। তা বললে কি হয়? আমি আরতিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনি বসুন ওর কাছে। আপা চলে গেলেন। বাবার দিকে তাকাতেই কেমন করে কেঁদে দিলেন। আসলে বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি? নিখিল আরিফাকে নিয়ে এসেছে। সাথে আছে নিহান। ঈশ্বর কি মায়াবী চেহারার মিষ্টি একটা ছেলে। অত কিউট একটা ছেলেকে ছেড়ে একটা বাবা কিভাবে পারে দূরে থাকতে? নীরব কি আসলেও মানুষ না হওয়া মানুষ? আসার পর থেকে দেখে যাচ্ছি নিখিলের কোল ছাড়ছেই না। আধো আধো গলায় বব্বা বব্বা করছে। বড় আব্বা স্পষ্ট বলতে পারছে না। এদিকে আরিফা এসে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। এখানটায় বসো। বলো তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি। আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছি। বিয়েতে আসো নাই কেন? আসলে নিহান ছোট্ট ঝামেলা করে খুব। আপনই তো ভাবো না। ভাবলে কি আর নিহানের দোহাই দিতে এমন কথাটা বলতে পারলেন? তোহ বলবো না। আর তুমি আমাকে কি আপনি আজ্ঞে করছেন? হ্যাঁ, তুমি তুমি করে বলবে, বুঝেছ? ভাবি, আপনি আসলেও অনেক ভালো। মায়ের মুখে শুনেছি আপনার কথা। আবার আপনি বললে, না না আর হবে না। বুঝলা আরিফা, তোমার ভাইয়াকে আবার বিয়ে করব ভাবছি। আহ, একই বলছো। তা নয় তো কি? তোমার মতো মিষ্টি একটা মেয়ে আর এই যে নিহান বাবাটা ওই তো বড় আম্মার বিয়েতে থাকলো না। বলছি শুনুন না। হ্যাঁ ডাকছো নুবা? হ্যাঁ, নিহানকে নিয়ে এদিকে একটু আসুন তো। হ্যাঁ, বলো। বলছি, আবার বিয়ে করব আসছে বছর। চোখ উল্টে নিখিল বললেন, কি বলো এসব? না ভুল কি বললাম? দেখুন না এই যে মিষ্টিমতো নিহান আব্বু যে তার বোব্বার বিয়ে খেতে পারল না, এখন কি করা উচিত বলুন? প্রশস্ত হাসি দিয়ে বললেন, যা বলেছ। আচ্ছা আবার করবনি বিয়ে? কানের গোড়ায় গিয়ে বললাম, আবার রিকশায় করে রামগড় থেকে চিটাগাং নিয়ে যাবেন না প্লিজ। তুমিও প্লিজ দাম কমানোর জন্য দোকানদারের সাথে উল্টোপাল্টা বিহেভ করে বসো না। দিলাম একটা চিমটি হাতের উপরে। ভাইয়াকে বুঝি এভাবে জ্বালাও ভাবি? হা হা হা, কি যে বলো না। ওই আমাকে জ্বালিয়ে দিক পায় না। আর ভাবি ভাবি বলো না। আপু বলে রেখো। কেমন? বুঝলা আরিফা, তোমার ভাবির একটি আবি আত্মা ভাব। আপুই ডাইকো। এই জেনারেশনের মেয়েগো তো আবার বুড়ি হতে মন চায় না। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব বললাম। থাক থাক, আর টম অ্যান্ড জেরির মতো কারোর পিছে কেউ লেগো না। ভাইয়া নিহান কি ঘুমিয়ে গেছে? প্রায়। ওকে বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে দেও। বলছি আরিফা, ঘুমন্ত যে কেউ হোক মুরব্বি বাদে সবাইকেই ঘুমন্ত অবস্থায় দেখলে হাত 19-20 করে কাতুকুতু দেবার জন্য। তুমি বরং ওরে আম্মার ঘুম পাড়াইয়া দেও। এই তাহলে কাহিনী। সকালবেলায় এই কারণে চোখ মুখে পানি ছিটিয়ে দিয়েছেন। বাহ জনাব, আপনি তো বেশ বুদ্ধিমান। পরে দেখাবো মজা। এই দেখে নিও। আরিফা হেসে কুটি কুটি নিহানকে কোলে নিয়ে মায়ের কাছে যাচ্ছে বোধহয়। অনেক দিন পর যেন মেয়েটা হাসছে। চুপিসারে কালি পড়া চোখযুগল ও যেন হেসেছে। ভেতরে ভেতরে হয়তো একটা আক্ষেপ রয়ে গেছে। প্রতিটা মেয়ের কাছেই যে তার স্বামী সংসার অমূল্য। সেই স্বামীর সোহাগ থেকেই বঞ্চিত এক নারী। এত ভালো একটা পরিবারের খার্তেরা নিবিড়ের উদয় হলো কেমন করে? এই আপনি কোথায় যাচ্ছেন?
যাচ্ছি ওই তোমার পাশের বাড়ির রহিম মিয়ার বউরে দেখতে। কে আশ্চর্যজনক ঘটনা। কি? না, এই প্রায় শুনি ঘরে বউ নাকি কাজের বুয়ার মতো থাকে, তাই নাকি স্বামীর চোখ অন্যদিকে যায়। তো এই বেটা মানুষগুলা যে ঘরে শুধু একটা লুঙ্গি পরে রিকশাওয়ালার মতো বসে থাকে, তখন তো বউয়ের চোখ অন্যদিকে যায় না। একেই বলে বেডা মানুষ। এত সিরিয়াসলি বেডারে নিয়া? তাহলে কি ওই রহিম মিয়ারে নিয়া সিরিয়াস থাকবো? তোমার সাথে যে কথায় পারবে সে তোমার পেটে। যাক ছাড়ো, বলো, কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম নিবিড়কে একটা কল দিয়ে জিজ্ঞেস করলে হয় না? না, ওর কথা তুমি মুখেও এনো না। অন্য কোনো কিছু বলার থাকলে বলো। ওর মতো কুলাঙ্গার যে আমার ভাই ভাবতেই গাড়িরি করে। আস্তে নিখিল। আরিফা শুনলে কি ভাববে? কোনো ভাবাভাবির কিছু নেই। ওর জন্য আমার বাবা। যাক ছাড়ো ওসব কথা। তুমি প্লিজ ওর কথা আর বলবে না। মুখেও আনবে না। কল্পনা থেকেও বেরিয়ে আসো। ওর কথা আমার সাথে বললে আমার চেয়ে খারাপ। তুমি প্লিজ ওর কথা তুলবে না। এটাই শেষ কথা। ড্যাব ড্যাব চোখে ওনার প্রস্থান দেখা ছাড়া আমার আর কিছু করার ছিল না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে চিবুক ভিজে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে এতই পসেসিভ উনি, যার এই রূপ ব্যবহার আমার মতো চঞ্চল মেয়ের মন অবধি স্পর্শ করে গেছে। নয়নযুগল লাল হয়ে শেষমেশ পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে টুপ করে। আড়াল থেকে আরিফা যে সব লক্ষ্য করছিল সে আমি টের পাইনি। পেলে হয়তো কখনোই চিবুক ভিজিয়ে সাধু সাজা বা ভালো মানুষই প্রমাণ করতে চাইতাম না। সকষ্ট হলেও নিজেকে কন্ট্রোল করে নিতাম। নিখিল বেরোতে না বেরোতেই আরিফা বেরিয়ে এলো। ওকে দেখে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলাম। আপু, তুমি কেন মাথা ঘামাচ্ছ ওকে নিয়ে, বলবে একটু? এই জন্যই আমি আসতে চাই নাই। ভাইয়া কেমন রিয়েক্ট করলো তোমার সাথে? চোখের পানি আড়াল করে বললাম। ধুর পাগলি, ওজন্য করেনি, হয়তো আমার কথা ওনার। তুমি আর কথা দেখো না। আমার জন্যই হলো সবকিছু। তোমার জন্য কিছুই হয়নি। আপসেট হও না। আপসেট হতে তুমি আবার নিষেধ করছো। তোমার মতো মিষ্টি একটা মেয়েকে আমার জন্য কাঁদতে হলো। ছাড়ো তো ওসব কথা। আচ্ছা, এবার বলো, তোমার বাবা মা কেমন আছেন? আপু, আমার বাবা নেই। মা আছে, কিন্তু অসুস্থ, বয়সের ভারে নুয়ে পড়েছে। আর কেউ নেই। ভাই আছে। ভাবি একটু অপছন্দ করে। কিন্তু কি করব বলো? কোথায় আর যাব? কোথায় যাবে মানে এ বাড়িতেই থাকবে। আমি মায়ের সাথে কথা বলেছি। এবং সে ও তোমাকে পার্মানেন্টলি রাখার ব্যবস্থা করছে। কোন মুখে থাকব? কার জন্য থাকব বলো? ছেলের জন্য থাকবে। লিসেন আরিফা, নিবিড়ের সাথে তোমার ডিভোর্স হয়নি। তাছাড়া নিহান আমাদের বংশের প্রথম সন্তান। মা হিসেবে তোমার কি কর্তব্যজ্ঞান সব লোপ পেয়েছে। না, আপু, তুমি আমাকে এই অনুরোধ করো না। চুপ মেয়ে। আম্মু এসেছে আমাদের রুমে আরিফাকে দেখতে। আরিফা লম্বা একটা সালাম দিয়ে মায়ের সাথে কথা বলল। মায়ের সাথে মুহূর্তেই সেকি ভাব জমিয়ে ফেলেছে। মায়ের ও ভীষণ ভালো লেগেছে ওকে। কি মিষ্টি মেয়েরে নুবা, দেখেছিস? সে আর বলতে। নুবার বোন বলে কথা। এই মেয়ে শোনো, পুতেরে নিয়ে আমাগো বাড়িতে যাইবা কখন, সেইটা কও। দেখি খালাম্মা, সময় বের করে যাব। এই নুবা, ওরে নিয়া খাইতে আয়। নিহারে কি উঠাবা এখন? না খালাম্মা, ও ঘুমাক এখন। থাক তাইলে। আমি গোসল করে আসি। এ নুবা, নুসা আরতি নুহাস আর ওরে নিয়া খাইতে যা তাড়াতাড়ি। আমিও আসতেছি। আচ্ছা আম্মু, তুমি যাও গোসলে। এরই মধ্যে শাশুড়ি আম্মা এসে আরেক দফা আরিফাকে বুকে নিলেন। কত সহজে সবাইকে এক মুহূর্তের মধ্যে আপন করতে পারে এই মানুষটাকে না দেখলে বোঝা যেত না। নিজের মায়ের অভাবটাও বুঝতে দেয় না। আম্মা আবার আমার পা দেখে বললেন। পা ব্যথা কি কমছে মা? একটু কমেছে, আম্মা। যাক, তুমি আস্তে আস্তে খাবার টেবিলে আহো। আমি দাদুভাইরে উঠাইয়া আনি। না মা, ওরে এখনই উঠাইয়েন না। সারা দুপুর জ্বালাবে ঘুম ঠিকমতো না হলে। ওহহ, তাইলে ও ঘুমাক। বিআইন আবার কই গেল? মেলাক্ষণ হয় দেখি না। গোসলে গেছে। তুমি তাইলে আসো। আমি আরতি দিদিভাইগোর ডাইক্কা আনি। আমি আরিফা আস্তে আস্তে গেলাম খাবার টেবিলে। বাবুর পাশে নিখিল বসেছে। স্বভাবতই তার উপর অভিমান হয়েছে, যার দরুন তার দিকে তাকাতেও আমার ইজি লাগছে। আমাকে আরিফা বসিয়ে দিল বাবার পাশে। আর বাবার আরেক পাশে নিখিল। নুসা এসে নিখিলের পাশে বসল।
আর আরতি নুহাস আমার কাছে বসলো। আম্মা আর মা দুজনেই একটু পর আসলো। আরিফা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। খাওয়ার মাঝে আম্মা বড় এক পিস ইলিশ মাছ আমাকে তুলে দিলেন। একটু বেশি বড় থাকায় মাছের একপাশেই খাওয়া শেষ হয়ে গেছে। স্বভাবতই ইলিশ মাছ আমার একটু বেশি পছন্দ, তাই মা একটু বেশি অবাক হলেন। মাছটার এক পিঠ খেয়েছিস, আর এক পিঠ খাসনি কেন? আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না। মা, বাবাসহ আবারও সবাই হেসে হেসে শেষ। আরতির তো হাসতে হাসতে হেঁচকি উঠে গেছে। আম্মা বলল, থাক মা, তুমি আর কথাই কইও না, তাইলে কেউ আর খাওয়াই শেষ করতে পারতো না। এই মেয়ে জীবনেও শুধরাবে না বেআইন। ওরে শাসন করে সোজা পাটকাঠি বানাইতে পারেন না। ধুর কি যে কন্যা, মায়া মানুষ হুড়হুড়ি না করলে বাড়ি ম্যান্দা ম্যান্দা লাগে। নিখিল বলল, বাবা, যেমন শাশুড়ি তার তেমন বউ, আর তার বউয়ের থেকে জামাই 2 কাঠি উপরে। বুঝেছ বাবা? আরতি বলল, ঠিক বলছো মামি, মামাও কিন্তু কম যায় না। তোমাকে সবার সামনে সেদিন আরতিকে চিমটি কেটে থামিয়ে দিলাম। ডন্ট কেয়ার একটা ভাব নিয়ে খাবার খেয়ে উঠে এলাম। ছুতো দিয়ে আম্মাকেও ডেকে আনলাম। আম্মাও আমার ইঙ্গিত বুঝতে পেরে আমার সাথে এলেন। কি হয়েছে, কিছু কইবা নুবা? জি আম্মা, আপনাকে অনেক কথা বলার ছিল। হ্যাঁ, মা। বলছিলাম আরিফা কি আজ যাবে? না না, ওরে আজ যাইতে দিলে তো। শুধুমাত্র আজ নয়, কখনোই আর যেতে দেয়া যাবে না। আরিফার দিকটা আপনি ম্যানেজ করবেন, আর নিবিড়ের বিষয়টি আমি দেখব। আম্মা, বলছিলাম যে আমি একটু নিবিড়ের সাথে ফোনে কথা বলতে চাই। আমি ওকে পরিচয় দিব না, শুধুমাত্র ওর বর্তমান অবস্থা জানব। নিখিলের লগে আলাপ কইরা নেওয়া লাগব। ওরে না জানাইয়া কিছু করা। আম্মা, ও ছেলে মানুষ, ও কি সব সময় থাকবে? থাকবে না, ভুল ওরও হবে। ওর যে নিবিড়ের প্রতি একটা রাগ রয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু তাও ওরে না জানাইয়া কিছু। আমি তুলেছিলাম নিবিড়ের কথা। ও ভীষণ ভয়ঙ্কর ভাবে রেগে গিয়েছে। আম্মা, নিহানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের চেষ্টা করা উচিত আরিফা আর নিবিড়কে আবার একসাথে সম্পর্কের মধ্যে বেঁধে দেয়া। কিন্তু আপনার বড় ছেলে নিবিড়ের নাম শুনেই মাথা গরম করে ফেলেছে। ওনাকে আর কিছু বলে লাভ নেই। যা করার আমাদেরই করতে হবে। আর তাছাড়া আমি তো শুধু ফোন করে ওর অবস্থা সম্পর্কে একটা ধারণা নিতে চেয়েছি। তোমার কথা বুঝবার পারছি, সমস্যাটা অন্য জায়গায়। ওর জন্য তোমার শ্বশুর আব্বা। বুঝেছি আম্মা, কিন্তু শুধুমাত্র নিবিড়কে ফোন করে ওর বর্তমান অবস্থা জানবো, কিভাবে আছে, কি করছে, কার সাথে আছে, এসবই শুধুমাত্র বেশ। আর নিবিড় তো আমার পরিচয় জানবে না। আপনি তো বোঝেন, সন্তান যদি বাবা ছাড়া বড় হয় তাহলে তার মনে অনেক প্রশ্ন থাকে। এসব প্রশ্নের উত্তর ও বড় হলে কি আমরা দিতে পারবো বলুন? তোমার কথাগুলোর যুক্তি আছে। আচ্ছা শোনো, তোমার আব্বা আম্মা তো বিকেলে চুইলা যাইব। তাগো আগাইতে নিখিলও যাইব। তখন তুমি আমি আর নাফিসা মিল্লা একটা বিহিত করুমনি। বুঝবার পারছো? আচ্ছা আম্মা, আপনি এখন তাহলে খেয়ে আসেন। যাইতাছি, তুমি শাড়ি পইরা সামনের রুমে আহো। আমি নাফিসারে পাঠাইয়া দিতাছি, দেখি ওর খাওয়া শেষ হয়েছে কিনা। আচ্ছা আম্মা। ও বাড়ি থেকে আব্বু আম্মু আমার জন্য 2টো শাড়ি এনেছে। আম্মার জন্য, বড় আপার জন্য ও এনেছে একই রকমের শাড়ি। আমি ওখান থেকে বাদামি রঙের গাঢ় পাড়ের শাড়িটা পরার জন্য চুজ করলাম। এরই মধ্যে বড় আপা চলে এলেন। উনি এসে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। এরপর আমি আর বড় আপা ডাইনিংয়ে গিয়ে বসলাম। ওখানে বাবা মা বসে রেস্ট নিচ্ছেন। একটু পরেই তারা চলে যাবেন। অন্য কোনো সময় হলে আমার মন ভারী থাকত, কিন্তু ফিলিংসহীন সময়েই পার করছি বলা যায়। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ যে কখন নিবিড়ের কথা কিছু জানতে পারবো। আর ওনাকে দেখো আশেপাশে ঘুরঘুর করছে। উনি তো জানেন না উনি কাকে কাঁদিয়েছে, তবুও কথা বলার বৃথা চেষ্টা করছেন। না পেরে শেষমেশ শাড়ির আঁচল ধরে একটু পর পর টান দিচ্ছেন। উফফ, শাড়ির আঁচলটা ধরে একটু পর পর টান দিচ্ছেন কেন? বেশি বউপাগলা যে তাই দিছে। তুই কিছু বুঝিস না আপু। বলদি, দেখো নুবা, দেখো আমার শালি ঠিকই বুঝছে, কিন্তু তুমি বউ হয়েও বুঝলা না। এর থেকে নুষাকে বিয়ে করলে ভালো হতো। বলছি নুষা, বাপ্পারাজকে চিনো? বাংলাদেশ খ্যাত সবচেয়ে দুঃখী নায়ক।
খুহো, আমিও বাপ্পারাজের খাতায় নাম লিখাবো ভাবছি। দেন আপনি হবেন বাংলাদেশের দ্বিতীয় বাপ্পারাজ। হয়ে যান, মিস্টার নিখিল, তাড়াতাড়ি নাম লিখান। দেন, আমি আপনাকে নিয়ে ফেবু ইনস্টায় মিমস বানিয়ে সেলিব্রিটি হয়ে যাব। কানের গোড়ায় এসে ফিসফিসিয়ে বলল, অত্যন্ত আনরোমান্টিক মানুষ তুমি। শেম টু ইউ। বুঝলে, নুসা, মোটামুটিভাবে একটু বড়লোক হয়ে গেলেই রাগ ভাঙানোর জন্য একটা মানুষ ভাড়া করব। কি বলেন এগুলো দুলাভাই? কেউ ভাড়া নিবে আর কেউ মালিক হবে। মন দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে অসংখ্য লোককে ভাড়া দিব। তারপর নিজেই বড়লোক হয়ে যাব। কি বললে তুমি? কেন শুনতে পাননি? একটু রাগ না হয় দেখিয়েছি তাই বলে এত বড় কথাটা বলতে পারলে? ও আচ্ছা, আপনি যদি ভাড়া করতে পারেন, তাহলে আমি ভাড়া দিলে কি সমস্যা? ভাব ধরছো ধরো, দিন শেষে তো আমার কাছেই থাকবে। না, বাপের বাড়ি চলে যাব। ওহ প্লিজ, সরি সরি সরি। উফ, ডিসকাস্টিং। কানের কাছে এসে নুসা বলল, আপা, তোদের মধ্যে ঝামেলা হয়েছে নাকি? না রে। তাহলে দুলাভাই যে বলল রেগে কথা বলেছে? হ্যাঁ, ওই টুকটাক লেগেছে একটু। জামাই বাড়িতে এসে ও তুই আর ভালো হলি না। এই শর্ত এখান থেকে। আমার তো 1.5 মাস পর রাগারাগি হয়েছে। তোর তো দুদিনও যাবে না, যে এরকম ঝগড়া তুই আমার সাথেই করেছিস। থামো থামো। দেখিস কতদিন যায়। যা যা দেখে নেব। এর মধ্যেই শুভ্রতা কল দিল। হ্যাঁ শুভ্রতা, বল। কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আজ আসিস কেন ভার্সিটিতে? ওই একটু আব্বু আম্মু এসেছিল। তুই শীটগুলো কালেক্ট করিস আমার জন্য। একটু বাড়িতে এসে দিয়ে যাস, তিরকে বলিস। আচ্ছা আচ্ছা। শোন নুবা। হ্যাঁ বল, শুনছি। ভাই রে ভাই, যা হয়েছে না শুনলে একদম চমকে যাবি। তোর কাউকে ভালো লাগছে? বাহহ, অবশেষে শুভ্রতার খরা মনে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে। যাক মামা, মিষ্টি কিন্তু খাবো না। রসমালাই খাওয়াবি। একসেরা বলেই যাচ্ছিস। আমি কি বলেছি আমার কাউকে ভালো লাগছে? ওহ, লাগেনি কাউকে ভালো। আচ্ছা বল তাহলে কি বলবি? রসমালাই তো আর খাওয়া হবে না। হ্যাঁ শোন, তুই আয়ানকে মিলির নাম্বার দিয়েছিলি না? হ্যাঁ দিছিলাম তো। মিলি তো পটে গেছে মামা। হায় আল্লাহ, বলিস কি? মিলি পত্র কেমনে? আর আয়ান বা এক ঢিলে মিলিরে পটাইল কেমনে? জানি না ভাই। তুই ওর কাছ থেকে জেনে নিস। আর তোর রসমালাই খাওয়ার ইচ্ছেটাও প্রকাশ করিস। হাজার হোক তোর বোন মিলি। হ্যাঁ হ্যাঁ, আয়ানকে ফোন দিতেছি। তুই রাখো ফোন। ওকে বেবস। সুব্রতার ফোন কেটে দিয়ে সাথে সাথে আয়ানকে কল দিলাম। কিন্তু ওর ফোন ওয়েটিংয়ে। এদিকে আব্বু আম্মু চলে যাবে। তাদের এগিয়ে দিতে নিখিল ও বেরিয়েছে। আমার ও বুকের ভেতর ক্রমশ যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। বলতে বলতে সেই সময় চলে এলো। আমি, বড় আপা আর আম্মা একত্রে বসে আছি। ফোনের রিং হচ্ছে, অপর পাশ থেকে ফোন ধরতে একনাগাড়ে কিছু কথা বেরিয়ে এলো গড়গড় করে। হ্যালো, মেরুন, তুমি আর কত জ্বালাবে আমাকে? সবও তো দিলাম তোমাকে, আবার কেন ফোন করেছ? আর কি চাও বলো? দয়া করে এবার আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও প্লিজ, আমি একটু একটা থাকতে চাই। ওর কথাগুলো আমার হজম হচ্ছে না। রং নাম্বার ফোন দিই নিত আবার। উত্তেজিত হয়ে ফোনই কেটে দিলাম। মেরুন আবার কে? একবার তাকাচ্ছি বড় আপার দিকে, আরেকবার আম্মার দিকে। আম্মা তো আঁচল দিয়ে মুখ লুকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। মনে হয় বুঝে গেছেন, ওনার সন্তান ভালো নেই। বড় আপাও মন খারাপ করে ফেলেছে। জীবনে কি সব কষ্ট যারা সহজ সরল, মাটির মানুষ? না হয় এদের মধ্যে তো কোনো কুটিলতা আমি দেখছি না। কত সহজে সবাইকে আপন করে নেয়। শুধু যে আমাকে তোল্লাই দেয় তা নয়। এই যে আরিফা, ওকে কত স্নেহ করে, সে তো আমি দেখেছি। মাঝে মাঝে মনে নিবিড় আসলে ভিন্ন জগতের কেউ। এই ঘরের হতেই পারে না। আপা, কি বললো এগুলো? নাম্বার কি ঠিক আছে? দেখো, তুমিও একবার চেক করে নেও। দেখি, নম্বর তো ঠিকই আছে। তাহলে এ কি নিবিড়ই ছিল? মেরুন আবার কে? মনে হয় ওর আরেক নাগর। ওর জন্যই আরিফার এত দুর্দশা। আমি না বুঝি না, একটা মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার কিভাবে ভাঙে। ওরে নাফিসা, আমার আর ক্ষমতা নাই হেন থাকার। তুই আমারে একটু আমার ঘরেতে দিয়ে আয়। আমার শব্দ করা কান্না মুখ থেকে বেরোতেই কর্ণকুহরে বিচ্ছিরি অনুভূতি অনুভব করলাম।
এই মানুষের কান্না আমি নিতে পারছি না। আরিফা, আরিফা, কোথায় তুমি? আমার ঘরে আসো তো একবার। আরিফা। গলা ছেড়ে হাঁক ডাক দিলাম। আপাকে বললাম, আপা আপনি এখানেই থাকেন, আম্মাকে আরিফা নেবে। মিনিট দুইয়ের মধ্যে আরিফা এসে বলল, আপুর ডাকছিলে? হ্যাঁ, আম্মাকে নিয়ে তার ঘরে যাও। নিহান কি উঠেছে? হ্যাঁ। নিহানকে নিয়ে আম্মার রুমে বসিয়ে দেও। আর আম্মাকে এক গ্লাস চিনি ছাড়া লেবুর শরবত খাওয়াও। লবণ দিও। কিন্তু মায়ের হয়েছে কি আপু? মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপা? মায়ের। এখন কথা বাড়িও না আজিফা, তোমাকে মা বললাম তা তাড়াতাড়ি করো একটু। আচ্ছা আপু। মা, আসেন আমার সাথে। আরিফা মাকে নিয়ে চলে গেল। আমি আর বড় আপা বসে আছি মুখোমুখি হয়ে। আপা আরেকবার কল করে দেখব। হ্যাঁ, দাও। দেখি আর কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কে বলছেন? তার আগে বলুন আপনি নীরব না। হ্যাঁ। আপনি কে? উত্তেজিত হবেন না প্লিজ। উত্তেজিত হয়ে হয়ে তো জীবনটাকে কেরোসিন বানিয়ে ফেলেছেন। এরানিও উত্তরাতেই আছেন। এই আপনি কে বলবেন? আমি উত্তরাতে আছি না, কোথায় আছি সে জেনে আপনার কি কাজ? তার আগে বলুন, মেরুন কোথায়? ও আচ্ছা, মেরুন ফোন দিতে বলেছে তো। আর কি করব বলতে পারেন। মেরুন আমার 4 বছরের করা ফ্ল্যাটটা নিজের করে নিল, মিথ্যে ব্লিং দিয়ে চাকরি খেল, এখন আবার আদালতে যাবে। আমাকে নিঃস্ব করেও শান্তি হয়নি ওর। আশ্চর্য নিবিড়, তোমার সাথে এত কিছু হচ্ছে। আর কে তুমি? আরিফা। না, আরিফার কণ্ঠ তো এরকম নয়। কে আপনি একটু বলবেন? আমাকে তুমি করে বললেন কেন? আমি আরিফাও নই, মেরুনেরও কেউ নই। তবে তোমার আর আরিফার শুভাকাঙ্ক্ষী বলতে পারো। এক সন্তানকে ঠকাচ্ছ, এক মাকে ঠকিয়েছ, এক স্ত্রীকে ঠকিয়েছ তুমি। ভালো থাকবে কেমন করে? ফোন কাটার আওয়াজে টনক নড়ল। আপা, এসব কি ছিল? বুঝতে পারছি না, আমার সেই ছোট্ট ভাইটি কেন যে এমন বকে গেল। বাবা বলেই গেছেন, ও কখনো ভালো থাকতে পারবে না। সেই তো সত্যি হলো। আপা, একটা বিষয় লক্ষ্য করেছেন? কোন বিষয়ের কথা বলছো তুমি? ওই মেরুন নাকি ফেরুন, ওরে নিয়ে নীরবের শান্তি নেই। যতদূর মনে হচ্ছে, নিবিড়ের পিণ্ডি তো চিবিয়ে খেয়েছেই, এখন আবার আদালতে যাবে। মানে ওদের ডিভোর্স হবে? হুহ। তাহলেই আমাদের জন্য বিষয়টা সহজ হবে। আমাদের এখন মেরুনের খোঁজ নিতে হবে। মেরুনকে খুঁজে পাবে কেমন করে? ও তো ঢাকাতে থাকে। ব্যাপার না, তীব্র আর আয়ান সব বের করতে পারবে। ঈশ্বর, এই বুদ্ধি মাথায় আগে এলো না কেন? আপা, আমার মন বলছে নিবিড়কে ঘরে আনানোর সুযোগ এটা। তুমি নিখিলকে রেখে এত কিছু করো না নোবা। নিখিলের মাথা খারাপ হয়ে গেলে আরেক ঝামেলা হবে। ওই অকর্মা ব্যাটারে ম্যানেজ করা ব্যাপার না। ওরে জানানোর দরকার নেই। নাম শুনেই আমাকে একগাদা কথা বলে কাঁদিয়ে ছাড়াচ্ছে। বলো কি? এই জন্যই ওরে পরে সব বলবো। এখন বললে হবে উটকো ঝামেলা। নুবা, তুমি এত গুছিয়ে কথা বলতে পারো, আল্লাহ আমার ভাবতেই অবাক লাগছে। তার চেয়েও বেশি অবাক লাগছে মেরুনের কথা ভেবে। ওর ও ব্যবস্থা আমি করব। দেখবেন। আমাকে তো চেনে না। আচ্ছা আপা, আপনি আম্মার কাছে যান। আর এসব কিছুই বলবেন না কিন্তু। তোমার মনটা সত্যিই অনেক ভালো নুবা, যে কাজ আমাদের করার কথা, সে কাজ তুমি এসে করছো। পরিবারটিকে এক সুতোয় বাঁধার কত প্রচেষ্টা। এজন্যই আমার ভাই তোমাকে পছন্দ করে রেখেছে। ওমা, পছন্দ করে রেখেছে মানে? তোমাকে ও বিগত 4 বছর যাবৎ আগেই চুজ করে রেখেছে। শুধু ওর চাকরি ছিল না বলে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তুমি তাহলে রেস্ট করো, আমি মার কাছে যাচ্ছি। আপা চলে যেতেই আয়ানের কল আসলো। হ্যালো আয়ান। হ্যাঁ। কিরে, আজ ভার্সিটিতে আসলি না যে? আব্বু আম্মু আসছিল বাসায়, সেসব ছাড়। তোর কি অবস্থা? এই তো আছি। এই তো আছি বললে হবে না মামা, রসমালাই নিয়ে বাসায় আসো। তুই আর ভালো হবি না রে নুবা, বিয়ের পরে আবার রসমালাই বন্ধুদের কাছে চাওয়া লাগে। শালা, ভালো হয়ে যা। মিলির নম্বরটা কিন্তু আমার থেকে নিয়েছিস মাইন্ডেড। ওকে। এখন বল কিভাবে কি করলি? বুঝলি নুবা, তোর তো প্রায় এই উল্টোপাল্টা কথা বলার অভ্যেস আছে। খুহ, তা একটু বলি। তোর ওই ট্রিক্স কাজে লাগাইছি ভাই। মানে, কেমনে ভাই?
ওরে তো ভাই আমি অনেক টেক্সট দিচ্ছি, ও তো রিপ্লাই দেয়নি। পরে ফোন দিলাম, ধরলো না, ধরেনি। আজ ধরে নাই কেন? কেমনে কইতাম? যাই হোক, ঘন্টাখানেক পর আরেকটা নম্বর দিয়ে ট্রাই করলাম। তারপর নিশ্চয়ই ধরেছে। হ্যাঁ, ধরে কি বলল জানিস? আমাকে তোর বর ভেবে কি কি যে বলল। আয়ানের বাচ্চা, সত্যি কথা বল, আষাঢ়ের গপ্প বাদ দেহ বেডা। আরে মিথ্যা কথা না ব্রো, সত্যিই বলছি। পরে বললাম আমি তো নিখিল না, আমি আয়ান। পরে সরি বলে টুকুস করে ফোন কেটে দিল। পরে ওর হোয়াটসঅ্যাপে নিখিল ভাইয়ার সাথে তোলা ছবি সেন্ড করলাম। এই ওয়েট ওয়েট, তুই আমার জামাইয়ের ছবি ওরে দিচ্ছস কে? দিচ্ছি তো কি হয়েছে, ওরে পটাইতে দিচ্ছি। ওরে গর্দভ, ও তোর উপর না পটে শেষমেশ নিখিল্লার উপরেই ক্রাশ খেয়ে বসে থাকবে। এ থামতো বেডি, যা বলি তা শোন। হুহ বল। ছবিতে একটা লাভ রিয়েক্ট দিয়ে নানা দুঃখের কথা বলল। তুই ওর সাথে যা যা করেছিস সব বলল। জিজ্ঞেস করলো কি হই। বললাম নিখিলের ফ্রেন্ড। ওরে শালা, এক ঢাকায় ফ্রেন্ড। আবার জিগায়। পরে বললাম আমাদের কপালই খারাপ বুঝলে মিলি। ও বলল সেটা আবার কেমন? এই নোবডি লাভিং, এভরিবডি হেটিং, অ্যান্ড আওয়ার আইস অলওয়েজ ওয়াটারিং। তারপর সে কি গম্ভীর হাসি দিল রে নুবা। আজ এমন করে কেউ পটাতে আসলো না। ভালো আয়ান ভালো। প্রায় ঘন্টা খানেক নানান রকম কথা বলার পর মিলিকে বললাম, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করো না কেমন? জি বলেন। আমি প্রস্রাব করলে তুমি কি মেনে নিবে? কি বলেন উল্টাপাল্টা? সরি, স্পেলিং মিস্টেক। প্রপোজ লিখতে গিয়ে প্রসব লিখে ফেলছি। আবারও ভুল করেছেন, প্রসব লিখেছেন। সেন্টি খাওয়ার এক ইমোজি দিলে তাহার সে কি হাসি। হা হা হা। আর সেই হাসিতে তুই ও ভাবলি মিলি পটে গেছে। ওর এতদিনের নিখিল ভাইকে ভুলে গেছে। তা যায়নি হয়তো, কিন্তু যাওয়াবো। দেখিস আবার ছেকা খাইস না। অলক্ষণে কথা না বললে তোর কি ভাল লাগে না? না, লাগে না। রসমালাই নিয়ে আসিস, তাইলে ভাল লাগবে। ওকে ওকে, আনবো। আচ্ছা রাখি তাইলে, ক্যারি অন ডিয়ার আয়ান। কাল রাতে তার সাথে আর কথা বলিনি। ঘুমিয়েছিও আরিফার সাথে। নিহান্ত মাশাআল্লাহ দাদুকে পেয়ে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেছে। তাও আবার শুভ্রতা আর অনিন্দতা এসে উঠিয়েছে। ওই নোটগুলো নিয়ে এসেছে। এসে পা কাটা দেখে কেমন অভিমান করে বসে আছে। ওদের বলিনি বলে। ওদের সকালের নাস্তা জোর করে খাওয়ালো আরিফা। তাড়াতাড়ি করে ওরাও চলল। বলল বিকেলে আসবে সবাই মিলে। এখন ক্লাসে যাচ্ছে। এদিকে বিড়ালের মতো একটু পর পর উকি দিয়ে যাচ্ছে নিখিল। আর আরিফা দাঁতে দাঁত চেপে হাসছে। এই মেয়ের হাসিতে এক চমৎকার জাদু আছে। দেখলেই মন ভালো হয়ে যায়। ব্যাগ গোছাতে গোছাতে বলল, আজই নাকি চলে যাবে? ওকে টেনে পাশে বসালাম। বললাম, কোথাও যাওয়া হচ্ছে না তোমার আর? আজ থেকে এখানেই থাকবে। এটা বড় বউয়ের আদেশ। আপু বাসায়, মা পড়ে আছে আমার ভরসায়। কেমন করে থাকি বলো? সে পরের ব্যাপার। কিন্তু এক চুলও বেরোবে না। দরকার হলে খালাম্মাকে এখানে এনে রাখবো। আমার মা এখানে কি করে থাকে বলো? মেয়েই যেখানে সংসার করতে পারল না। সমাজের ও তো একটা রীতিনীতি আছে। গুল্লি মারো তোমার রীতিনীতিকে। আম্মার কি অবস্থা সে বলো। উনি তো কাল অসুস্থ হয়ে পড়েছিল। আম্মাকে একটু ডেকে দিবে? দাঁড়াও, আম্মাকে ডাকছি। না না, দাঁড়াতে পারবো না। বসা মানুষ পায় প্রচুর ব্যথা এমনিতেই। হা হা হা। আচ্ছা বসো তবে। আম্মা আপনি এখন কেমন আছেন? কাল তো আর খোঁজ নিতে পারিনি, কিছু মনে করবেন না কিন্তু আম্মা। না না, তুমি এত অস্থির হইও না। মাথাটা একটু ঘুরে ছাল খালি। পরে সাইরা গেছে। যাক, আল্লাহ সুস্থ করছে এই বেশি। সকালে খেয়েছেন কিছু? আরিফা খাওয়াইয়া দিচ্ছে। তুমি তো খাও নাই কিছু। আমি আরিফার কাছে পাঠাই দিতেছি। আরিফা আহত, ওর খাবারটা নিয়ে যাও। আচ্ছা, আসতেছি আম্মা। বসে বসে ভাবলাম আমি না খাওয়া থাকলে আম্মা নিজেই খাওয়াইয়া দিত। আরিফাকে বলল কেন খাবার দিতে। আমি আবার কোনো কষ্ট দিয়ে বসলাম না তো তাকে। ভাবতে দেরি, নিখিল খাবার নিয়ে আসতে দেরি হয়নি। সে এসে রুমের দরজা আটকে দিয়ে আমাকে অনেকবার সরি সরি বলে কানের পোকা নড়িয়ে দিয়েছে। তবুও চুটি করে গাল ফুলিয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছি। অনেক আকুতি মিনতি করার পরও যখন রেসপন্স না পেল,
তখন ফোন নিয়ে ইউটিউবে নিজের ভয়েস দিয়ে সার্চ দিচ্ছে, কিভাবে অশান্ত আর সুন্দরী বউয়ের রাগ কমানো যায়। আমি জানি উনি আমার রাগ ভাঙানোর জন্যই এরকম আবোলতাবোল কাজ করছেন, কিন্তু তাতে আমার মন করছে না। হঠাৎ করে কিছু কাঠগোলাপ এক হাতে ধরিয়ে দিয়ে আরেক হাতে একটা বেলি ফুলের মালা পরিয়ে দিলেন। আর কিছু ডার্ক চকোলেট। সাথে আরেকটা বেলি ফুলের মালা আমাকে দিয়ে বললেন, আমাকে একটু পরিয়ে দেও না। দেখছো না পড়তে পারছি না একা একা। তো আমি কি করব? পরিয়ে দেও না একটু, তারপর দুজনে একসাথে হাতের ছবি তুলি। না তুলব না। কেন? আমি তো রাগ করেছি আপনার সাথে। আরে আজব, আমি কথাই বা কেন বলছি? এমনিতেই ভাল লাগে না কাল রাত থেকে। একটু খোঁজও নেওনি। এখন আবার বলছো কোথাও বলবে না। আচ্ছা সরি। হাজার হাজার সরি। বস্তা বস্তা দুঃখিত। এখন একটুখানি কথা বলো। আচ্ছা শোনো, তুমি রাগ করো, মারো, তবুও কথা না বলে থেকো না। আমার কষ্ট হয় খুব। তবুও কথা বলবে না তো? আচ্ছা দাঁড়াও, আমার শ্বশুর আব্বাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে বলুন, আমি চলে যাব বাপের বাড়ি। থাকবো না আর এখানে। দাঁড়ানো থেকে ফ্লোরে বসে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, হুমকি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি। যারা কথায় কথায় রাগ দেখায় তাদের আমি হুমকি দিই। এই কান ধরে বলছি সরি। কান ধরে বললে হবে না, কান ধরে উঠবস করতে হবে। আহ ইয়েস, কান ধরে উঠবস করতে হবে 10 বার। উনিও অগত্যা তাই করল। মুখ চেপে ধরে হাসছি। আমাকে কাঁদিয়েছে, তাকে তো শাস্তি পেতেই হবে। বউ তো নয়, যেন সরকারি স্কুলের ম্যাম। তাও মহোদয় ম্যাম, এবার একটু খেয়ে দিয়ে উদ্ধার করেন। না খাবো না। আবার কি হলো? কিছু হয়নি। বললেই পারো যে আমার হাতে খাবে। কত যে বাহানা তোমাদের মেয়ে মানুষের। উনি কেমন করে বুঝলো যে আমার সত্যি সত্যি ওনার হাতেই খাওয়ার ইচ্ছে জেগেছে? যাক, ওনার বোঝার ক্ষমতা শুরু থেকেই আছে। খাওয়ার শেষে বললাম, সেদিন আমার সাথে ওরকম করে কথা না বললেও পারতেন। আচ্ছা আপনিই বলুন, নিহান তো আমাদের এই বংশের প্রথম সন্তান, তাই নয় কি? হুহো। তাহলে আপনার কি ওর প্রতি কোনো দায়বদ্ধতা নেই? তুমি কি বোঝাতে চাচ্ছ? অতীব সহজ। আমি চাই ও ওর বাবা মায়ের সাথে থাকুক। কিন্তু ওর কুলাঙ্গার বাবা সেটা চায় না। আমরা কি একটা শেষ চেষ্টা করতে পারি না? ওর মনে তো বড় হয়ে বাবা নিয়ে যে প্রশ্নগুলো জাগবে তার উত্তরগুলো দিতে পারবেন। কি হলো, চুপ করে আছেন কেন? ওর বাবাকে ওর কোনো প্রয়োজন নেই। ও জানবে ওর বাবা মৃত। আর নীরবে নিহানের চারপাশে কেন ওর জীবনে কোন অস্তিত্বই থাকবে? যদি কখনো জেনে যায় ওর বাবা জীবিত, তখন আপনার প্রতি যে ওর আকাশ সমান ঘৃণা জমবে, সেটা কি করে দূর করবেন? আমি বলি কি শোনেন, আর একটিবার সুযোগ দিয়ে দেখুন না। মানুষ তো ভালো হতেও পারে। প্রশ্নই উঠে না। ওর কোনো জায়গা নেই এ বাড়িতে। ওর জন্য, শুধু কুলাঙ্গারপানার জন্য আমার বাবা মারা গিয়েছে। আমার বাবার জীবনের কি কোনো মূল্য নেই? যে নিজের বাবাকে মারতে পারে ইনডিরেক্টলি, সে যে তার সন্তানকে মারতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে নুবা? আর রইল বাকি নিহানের ঘৃণার কথা। আমার প্রতি নিহানের ঘৃণা হবে ঠিকই যখন ও জানবে ওর বাবা ওর মাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি, ওর বাবার জন্য ওর দাদুভাই মারা গেছে। তখনও কি ও আমাকে ঘৃণা করতে পারবে? আমি বুঝতে পারছি আপনার কথা। কিন্তু, কোনো কিন্তু নয় নুবা, ও কোনোদিন ভালো হবে না। যদি ভালোই হতো, বাবার মৃত্যুর পর ও এভাবে আরিফাকে ফেলে যেতে পারত না। পাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ পেলাম, যেন মুখে হাত গুজে রেখে কান্নার শব্দগুলোকে চাপা দিতে চাইছে। কিন্তু তবুও কান্নাগুলো দলা পাকিয়ে পাকিয়ে বিষাদময় ভারী কণ্ঠে আমাদের দুজনের কানে ভেসে আসলো। আমরা দুজনের চোখে চোখ রেখে যেন একসুরে আরিফাকে ডাক দিলাম। আরিফা সাড়া না দিয়ে কান্নার আওয়াজ বাড়িয়ে চলে গেল। এক দীর্ঘশ্বাস ফেলে নিখিলের কাঁধে মাথা রাখলাম। আমাকে ফেলে আবার নিবিড়ের মতো হবেন নাকি? যদি হই, মেরে হাড্ডিখানা হাতে ধরিয়ে বাপের বাড়ি চলে আসব। পরে আরেকটা বিয়ে করে নিব। আমি আবার আরিফার মতো অত ত্যাগী মেয়ে না। হাড্ডি হাতে ধরানো অবধি ঠিক আছে, কিন্তু আবার বিয়ে করবে এ কেমন কথা? ওমা, আপনি ওই কি মেরুন না ফেরুনকে নিবিড়ের মতো সুখে থাকবেন, আর আমি পচে পচে মরব একা একা। মেরুন, ওর নাম আবিষ্কার করলে কোত্থেকে? না করা সত্ত্বেও নিবিড়কে ফোন দিছিলে?
উফ, এই ব্যাটার শুরু থেকেই ডিসকাস্টিং। ভাই এত সব কিছু ধরে ফেলেন কিভাবে? নুবা, সবকিছুকে মজা করে উড়িয়ে দিও না। ওয়েট, আবার যদি রাগ করি আমি কিন্তু সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। আমার সাথে রাগ দেখিয়ে কথা বললে খবর আছে। মাইন্ড ইট। পাইছে এক বাপের বাড়ি। আর খালি দেয় হুমকি। চশমা হালকা নিচু করে চোখ দিয়ে বললাম, ইট আ লিটল টেকনিক টু অ্যাভয়েড ইউর রুড বিহেভিয়ার। প্রায় সপ্তাহখানেক কেটে গেল। পায়ের ব্যথাটা সেরে গেছে। এই কয়েকদিন এসে আগের সব পড়া কমপ্লিট হলেও আবার প্রায় দিন 10 পড়া জমে গেছে। অনিন্দতা ফোন করে জানালো, আর 2 দিন পর ক্লাস টেস্ট এক্সাম। অ্যাসাইনমেন্টও দিয়েছে। সব মিলিয়ে প্রচুর প্রেশার এই সপ্তাহে। সকাল সকাল রেডি হয়ে নিলাম ভার্সিটির উদ্দেশ্যে। বড় আপা চলে গেছে। আরতি রয়ে গেছে। ভালোই হলো, মায়ের ও আর একা থাকতে হবে না। নিখিল আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে চলে গেল। কি ভাবছেন, 8-10টা বড়লোক বরের মতো আমাকে প্রাইভেট কারে ড্রপ করে দিয়ে গেছে? একদমই সেসব ভাববেন না। সে আমাকে রিকশায় করে প্রেম করতে করতে ড্রপ করে দিয়ে গেছে। তার এই সাধারণ বিষয়গুলো আমাকে ভীষণভাবে ইমপ্রেস করে। রোজ রোজ নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে। আগে এমন ছিলাম না আমি। ভীষণ উদাসীন আর ছন্নছাড়া একটা মেয়েকেও যে উনি কেমন একটা রুলস আর রেগুলেশনের ভেতরে বেঁধে ফেলেছেন, তা আমার এখনো দুর্বোধগম্য। যাই ভার্সিটিতে গিয়ে ক্লাসে যেতে আমার সৈন্যবাহিনীর দেখা পেয়ে গেলাম, যদিও সদস্য একজন কম আছে। কি রে তীব্র, কি অবস্থা তোর, কেমন আছিস? আর বলিস না ভাই, আয়ান কাপল হয়ে গেল। ইফাও প্রেমে পড়ল। তোর ও বিয়ে হলো। মাঝে আমি এক অসহায় কাক। আহ কষ্ট, জীবনটাই বেদনার। মিথ্যা বলিস কেন তীব্র? তোরে সেদিনও এক জুনিয়র প্রপোজ করল। আর তুই ডিরেক্ট না করে দিলি। ব্যাটা তুই নিজেই দেবদাস হয়ে থাকতে চাস, আবার দোষ দিস কপালের। হ্যাঁ রে তীব্র, আয়ান যা বলছে সত্যি, সত্যিই তোরে জুনিয়র মেয়ে প্রপোজ করেছে। খুহো, নুবা। ওই যে অনিমা নামের লম্বা চুলওয়ালা মেয়েটা আছে না, হাজারো ছেলের ক্রাশ। ও চুজ করেছে আমাদের তীরকে। আমাকে ফেবুতে নখ দিয়ে জিজ্ঞাসাও করে যে ইফা আপু, আপনি তো তীব্র ভাইয়ার ফ্রেন্ড, উনার কি কি পছন্দ একটু বলবেন? উনি বাব্বা, তা তুই এখনো দেবদাস হয়ে ওরে রিজেক্ট করে দিলি কেন? আসলে প্রেম প্রীতি আমাকে দিয়ে হবে না বুঝলি। কেন? ওই যে অনিমা, ও আমার চোখের প্রেমে পড়েছে। আমার প্রেমে তো পড়েনি। আর ও আমার চোখ দেখে প্রেমে পড়ে কেমনে ভাই? তোর চোখ দুটো আসলেও খুব সুন্দর। মায়াবী একটা ভাব আছে। এই থামো থামো। আর ডপ মারিস না। ভাই আমার চোখ সবসময় হলুদ লাল রঙের হয়ে থাকে। ওই প্রেমিকদের মতো আমার চোখ ছলছলও না। একদম শুকনো খরা চলে এখানে রোজ। তবুও কেমন করে বলে চোখের প্রেমে পড়ে? প্রেমিকের চোখ হবে কেন? তোর তো ভূতের চোখ। হ্যাঁ, ঠিক। এই চোখ দেখে সবার ভয় পাওয়া উচিত। হা হা হা, থাক বাদ দে। তুই যে প্রেমিকে ভুলতে পারিসনি এটা আমি জানি। তোর দ্বারা প্রেম হবে না। তোকে ডিরেক্ট আমার মতো বিয়ে করাইয়া দিতে হবে। থাক বাদ দে ওসব কথা। এই ইফু অনিন্দতা আসেনি কেন আজ? ও একটু সিক। সর্দি বেড়েছে ওর। এখানে আর কত দাঁড়াবো, চল লেকের পাড়ে গিয়ে বসি। আর তীব্র তোর সাথে একটা ইম্পর্ট্যান্ট প্যাচাল আছে। আয় সবাই, ক্লাস তো শুরু হবে 10টায়, লং একটা টাইম আছে। হুহো বল, তুই আর আয়ান একটু উত্তরা যেতে পারবি? কেন? নিখিলের যে একটা ভাই আছে, নিবিড় ওর অবস্থা জানতে। ফোন করে জেনে নে না। তাই তো হয়। এটা ফোনের বিষয় নয় ভাই। অনেক ঝামেলা আছে। তোদের সব বলছি ওয়েট কর। ওদের বিস্তারিত বলার পর ওরা ডেট ফিক্সড করে ফেলল। আসছে শনিবার ওরা উত্তরা যাবে। ক্লাসের সময় শুরু হওয়াতে সেদিন আর তেমন কথা হয়নি। টানা 3টে ক্লাস করে ছুটি হয়ে গেল। তারপর সবাই মিলে এক জম্পেশ আড্ডা দিলাম। আড্ডা শেষ দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের বিদায় দিয়ে সিএনজিতে উঠে বসলাম। বিয়ের পর থেকেই নিয়মিত মাস্ক পরেই যাওয়া হয় আমার। চশমার ওপরে কিছু কোঁকড়ানো চুল এসে বিঘ্ন ঘটাচ্ছে। তাই তো চশমাটা উপরে তুলে একটা ভাব নিয়ে বসলাম। সিএনজিতে কেউ ছিল না। হঠাৎ কিছুক্ষণ পর সিএনজি থামল। এবং একজন লোক উঠল, তার চোখেও চশমা। লোকটা উঠতেই আমি চশমা পরে নিলাম। সেই লোকটিও মাস্ক পরেই ছিল।
আমার বিপরীতে বসা লোকটার হঠাৎ করে একটা ফোন কল এলো। এপাশ থেকে হ্যালোর শব্দ শুনেই আমার পিলে চমকে উঠল। এ কি? এ যে আদিব। আমি আদিবকে দেখে চশমা নামিয়ে নিজেকে যথেষ্ট পরিমাণে সামলে নিলাম, যেন ও বুঝতে না পারে যে আমি নুবা। আমার দিকে ও তাকিয়ে আছে, স্পষ্টত টের পাচ্ছি। ওর কাছে সামান্য অপরিচিত এক প্যাসেঞ্জার হয়ে থাকতে চাই আমি। কিন্তু ওর তীক্ষ্ণ দৃষ্টির চাহনি আমার ভেতরের ঘরটাতে প্রবল কম্পন ধরিয়ে দিয়েছে। বুদ্ধি খাটিয়ে গলার স্বর পরিবর্তন করে বৃথা আড়াল করার চেষ্টা করলাম। অযথা ছেলেদের কণ্ঠস্বরের মতো করে ফোনে কথা বলেই চললাম, তাতে যেন আদিবের চাহনি আরো প্রখর তীক্ষ্ণ হতে শুরু করল। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যাবার উপক্রম হলো। হঠাৎ করে বলে উঠল, এক্সকিউজ মি আপু, আপনার কি কোনো সমস্যা আছে? কি আশ্চর্যজনক কথাবার্তা! দেখছেন না, ফোনে কথা বলছি। সমস্যা নেই কোনো। না, বোধহয় আপনার ফোন সাইলেন্ট ছিল, কেউ আপনাকে ফোন করেছে। স্ক্রিনে তার নম্বর ভাসছে। আবারও বেকুব বনে গেলাম। গিয়ে ওই তেমন কিছু না, বোকামির একটু হাওয়া খেয়ে আসলাম। যাক বাঁচা গেল, আদিব আমাকে চিনতে পারেনি। তবে প্রশ্ন হলো, এখানে কি করছে? বাসায় যেতে যেতে প্রায় 4টে বেজে গেল। ফ্রেশ হয়ে এক ঘুমের রাত 9টা। আমাকে নিখিল এসে ঘুম থেকে উঠিয়েছে। উঠে দেখলাম আম্মা আরতি খাবার রেডি করে রেখেছে। আমি গিয়ে আরিফা আর নিহানকেও ডেকে নিয়ে এসেছি। নিহানের সাথে এই কয়েকদিন বেশ ভাব হয়েছে। বড্ড মিষ্টি একটা ছেলে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে বসলাম মাত্র। ক্লাস টেস্টের জন্য পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনায় আর মনোযোগ বসছে কোথায়? এমন সময় নিখিল এসে পাশে বসল। নুবা, চলো কোথাও বেরোই। কোথায় যাবেন এত রাত করে? দেখি কোথায় যাওয়া যায়, রেডি হয়ে নিও। বাজে কটা দেখেছেন? 9:30। তাতে কি হয়েছে? চলো চলো, ফুচকা চটপটি দুটোই খাওয়াবনি। চলো তো। না না, আপনি একাই যান। আমার পরীক্ষা আছে। সমস্যা নেই, তুমি এসে পড়ো। 2-3 ঘন্টার ব্যাপার তো। অনিচ্ছা সত্ত্বেও বের হলাম। রাস্তায় হাঁটছি। এমন সময় নিখিল বলল, পরশু আরতির জন্মদিন, তুমি জানো? মা বলেছে। আগে বলবেন না? নিমা আমাকে কিছুই বলেনি। হ্যাঁ, এজন্যই তোমাকে নিয়ে চলো। চলুন। 2-3 মিনিটের মধ্যেই একটা রিক্সা পেয়ে গেলাম। কেন যেন আজ ভীষণ ভয় করছে। এরকম ভয় আমার কখনো করেনি। আজ রাস্তায় সকালে আদিবের সাথে দেখা হয়ে গেল। যদি আবার হয়, সেই আশঙ্কায় ব্যাগ থেকে মাস্ক বের করে পরে নিলাম। ব্যস্ত এই স্নিগ্ধ পাহাড়ের আঁকাবাঁকা পথে পাশের সহচরীকে হারিয়ে ফেলার প্রবল ভয় নগ্ন হয়ে অন্তঃকরণে ধুকপুক করেই চলেছে, যেন কোনো অজানা প্রহরী ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে ভীষণ বাজেভাবে। তার সেই ভয়ঙ্কর কুৎসিত রূপ শুধুমাত্র আমার নয়নোদয়ে ভাসছে। যার দরুন খুব শক্ত করে তার বাম বাহুতে মাথা রেখে মুখখানি কোনো এক অজানা ঝড় থেকে বাঁচানোর এক শেষ প্রচেষ্টা চলছে। যদিও এই ভয়ের কোনো মানেই হয় না, তবুও। নুবা, হুহো, আমি জানি তুমি অনেক ভাবো। সবার জন্য ভাবো। উপর থেকে তোমাকে মনে হয় তুমি অনেক চঞ্চল, কিন্তু ভেতরের তুমি যে এক অন্যরকম সফট মিষ্টি একটা সত্তা, সেটা জানো। ও বাবা, এত ভারী ভারী কথা। কি হলো কি আজ? তোমাকে আজ এক চরম সত্যির মুখোমুখি হতে হবে। তা কি সেই চরম সত্য? শুনি একটু। নুবা প্লিজ সিরিয়াস হও, সবকিছু হেসে অমন উড়িয়ে দাও না। আচ্ছা আচ্ছা বাবা, আর হাসব না। বলুন এবার। তুমি প্লিজ নীরবকে নিয়ে আর ভেবো না। ও ভীষণ বেপরোয়া মানুষ। যে আমাদের রক্তের না, সে কি করে আমাদের গুণাবলী পাবে বলো? কি বললেন আপনি? মানে কি এসবের? নীরব আপনার রক্তের ভাই নয়। কি শোনাচ্ছেন আমাকে এসব? হ্যাঁ, এটাই সত্যি। গায়ে কপালে ওনার হাত দিয়ে দেখলাম, না তাপমাত্রা ঠিকই আছে। তাহলে আবার হলো কি? আপনার তো জ্বর আসেনি মিস্টার, কি বলছেন এসব? জানি আম্মার কাছে শুনেছ এই কথাটা, কিন্তু আমি আবারও বলছি, আমার বাবার মৃত্যুর জন্য আর ওর অতীত দায়ী। তুমি প্রমিস করো এই কথা শুধুই তোমার আর আমার মাঝে থাকবে। কোনো বাতাসও যেন না জানে এই কথা। আচ্ছা বাবা, প্রমিস। এরই মধ্যে আমরা বাজারের শুরুতে এসে পড়েছি। উনি রিকশা থামিয়ে একটা ডোবার মতো কাছে এসে বসলেন। অমাবস্যার রাত ছিল বুঝি, ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকারে ওনার অবয়বটা পর্যন্ত দেখা যাচ্ছে না।
এমনিতেই মোটামুটি বাহিরের এই ঘুটঘুটে অন্ধকার আমি বেশ ভয় পাই। তবুও আজ ভেতরে ভীষণ উত্তেজনা কাজ করছে। বাজারের দিকের আলোটা যেন সব আকাশের পানে চলে গেছে। কর্মব্যস্ত এই শহরে নিখিলের হাত শক্ত করে ধরে রাখাই যেন আমার এখন প্রধান দায়িত্ব। এই ঘুটঘুটে অজস্র তিমিরেও নিখিলের চোখ কি নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে। লোকটার চোখের জ্যোতি অসম্ভব রকমের ভালো। আমার এক হাত শক্ত করে নিখিলের হাতের মুঠোয় আবদ্ধ করে অন্য হাতে চশমাখানা চোখে শক্ত করে ধরে রেখেছি। কিছু সময় পর পাড়ের একটা বেঞ্চিতে আমাকে বসিয়ে মোবাইলের বাতি জানালেন। তারপর বসে বসে বলা শুরু করলেন, জানো নুবা, আমার বড় বোনের পর আমি আসি এই পরিবারের দ্বিতীয় নতুন সদস্য হিসেবে। আমরা দুই ভাইবোন মিলে মিশে ধীরে ধীরে বড় হতে লাগলাম। হঠাৎ আব্বা একদিন মাকে নিয়ে ঘুরে এসে আমাদের মিষ্টি আর দই দিয়ে বললেন, আমাদের পরিবারে আবারও আরেকজনের আগমন ঘটতে চলেছে। মায়ের মুখে সেদিন লাজুক হাসি দেখেছি। আমরা দুই ভাইবোন মিলে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে রইলাম। দাদি এসে আমাদের তাদের কাছে নিলেন আর যখন শুনলেন আব্বার মুখে যে আরেকটা ছেলেবাবু আসছে, মাকে ধরে সেদিন ও দাদি সুখের কান্নায় কেঁদেছেন। এরপর থেকে আমরা দুইজনেই এক অন্যরকম মাকে আবিষ্কার করি। সারাক্ষণ শুধুমাত্র মা তার উদর ধরে একা একা কথা বলতেন আর প্রায় হাসতেন। আমাদের প্রতি কেমন এক উদাসীনতা দেখাতেন মা। আমরা বেশ বুঝতাম। কিন্তু আজও একটা বিষয় আমার বোধগম্য হয় না, যে মা তো আগেও দুবার মাতৃত্বের স্বাদ পেয়েছে, তবুও এত কিসের ফ্যাসিনেশন। শুনেছি প্রথমবার মেয়েরা একটু বেশি যত্নশীল এবং ফ্যাসিনেশন দেখায় প্রথম সন্তানের উপর। কিন্তু মা এমন কেন করছে? চুল পর্যন্ত আঁচড়াতো না, ঠিকমতো খেতও না। এসব কাজ দাদি আর আব্বা মিলে করতেন। ৮ মাসের বেলায় এক দুপুরে মেঝেতে বসে আমরা ভাত খাচ্ছিলাম। মা তখন আমার সেই ভাইয়ের নামও ঠিক করে ফেলেছেন নীরব। নীরব আমাদের অগোচরে একটু একটু করে বড় হতে লাগলো। আর ওকে নিয়ে মায়ের জল্পনা কল্পনা ততই বাড়তে লাগলো। আমাদের ও ভীষণ রকম ভালো লাগতো। আমি আর আপু মিলে পুতুল গাড়ি আরো কত শত খেলনা, কত কি জোগাড় করে রেখেছি ওর সাথে খেলা করব বলে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? এই পর্যন্ত বলে উনি থামলেন, এক দীর্ঘশ্বাসের সাথে সাথে উনার চোখের নোনতা পানি টুপ টুপ করে পড়ে যাচ্ছে। শান্ত হন আপনি। এভাবে আর কাঁদবেন না প্লিজ, আমার খুব খারাপ লাগে। প্লিজ। আচ্ছা আমি আর কিছু শুনব না। আরতির জন্য কিছু নিয়ে বাসায় চলে যাই। আপনি ওর জন্য কাল পরশু গিফট কিনে নিয়েন। চলুন। ব্যস্ত হও না। আমার সেদিনের কথা মনে পড়লে আজও ভীষণ হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। নুবা, তুমি বসো প্লিজ। পুরোটা জানার অধিকার তোমার আছে। বসো। আচ্ছা, বসবো। কিন্তু এরকম আর কান্না করা যাবে না কিন্তু। ফিক করে আলতো হেসে বললেন, আগে বসো তো। উনার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে আমার দুহাতে। এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? আমিও পরম মমতায় ওনাকে প্রশ্রয় দিয়ে শান্ত করার পরপরই আবার বলতে শুরু করলেন, তারপর কি হয়েছিল জানো? কি? আমার মা একদিন হঠাৎ করে ঘরের মধ্যে মাথা ঘুরে পড়ে গেল। মায়ের মাথা ডাইনিং টেবিলে লেগে অনেকটা অংশ ফেটে গিয়েছে। দাদি দেখে তো বারবার ভিড়মি খেয়েছে, তবুও কষ্ট করে আঁচল ছিঁড়ে মাথা কোনো মতে বেঁধে দিয়েছে। তবুও প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ততক্ষণে আমি দৌড়ে আব্বাকে দোকান থেকে আনতে গেলাম। আব্বাও সেদিন কাঁদতে কাঁদতে ভ্যানগাড়ি করে মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। দাদি তো নামায় বসে বসে শুধু কেঁদে কেঁদে দোয়াই করেছিল, যে আল্লাহ আমার বউডারে তুমি ফালাইয়া যাও। আল্লাহ হয়তো দাদির ডাক শুনেছিলেন। আমার মায়ের সেদিন রক্ত লেগেছিল আর দিয়েছিল দাদি। সৃষ্টিকর্তার অসীম কৃপায় মায়ের জ্ঞান ফিরেছে ৩ দিন পর। কিন্তু আমাদের ভাই আর বেঁচে ছিল না। সিজার করে বাবুকে মৃত বের করা হয়েছিল। কি সুন্দর ফুটফুটে ছিল আমাদের সেই নীরব। ওর কথা মনে পড়লে কলচেতে এখনো চিরিক মেরে ওঠে। আমি আর আপু অনেক কেঁদেছিলাম। কিন্তু মা যখন বাবার সাথে দেখা করেছে হসপিটালে, তখন মা বারবার নীরবের কথাই জিজ্ঞেস করেছে। বাবা মুখ ফুসকে বলে নীরব মারা গেছে। এটা শুনে মা জোরে এক চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে ডক্টররা অনেক বকাঝকা করেছিল বাবার এই অসতর্কতার জন্য। ডক্টর তখন বলেছিল, রোগীর অবস্থার উন্নতির জন্য হলেও সদ্য জন্মানো এক বাবুকে যেন মায়ের পাশে রাখা হয়।
তখন দাদি আর আব্বা মিলে কোথা থেকে যেন এক ছেলে বাবুকে নিয়ে এসে আমাদের দুই ভাইবোনকে বলল, নীরবের কিছুই হয়নি। নীরব বেঁচে আছে। আপা আর আমি দুইজনেই ছোট্ট ছিলাম। আপা এক বিস্তর হাসি দিয়ে নীরবকে কোলে তুলে নিল। কিন্তু আমি তখন বাঁচা মরার পার্থক্যটা বুঝতাম। একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বড় হয়ে সেদিন বাবা আমাকে এক থাপ্পড় মেরেছিল। বাবা এই নীরবকেও কখনো বুঝতে দেননি যে ও আমাদের আসল ভাই না। মায়ের জ্ঞান ফেরার পর মা ওই নীরবকে পাশে পেয়ে আগের বলা বাবার কথা ভুলে গিয়েছিলেন। আর আপা বোধহয় বাঁচা মরার পার্থক্যটা বুঝতে পারেনি। তাই ওর কাছেও আজও অজানা এই নীরবের কাহিনী। এই নীরব যেমন আমার মায়ের স্বস্তির কারণ, তেমনি আমার বাবার মৃত্যুরও কারণ। কিন্তু ওকে এত ভালোবাসা সত্ত্বেও মানুষের মতো মানুষ হতে তো পারলই না, উল্টো আমার বাবাকে খেল। সব শুনে আমার চোখ থেকেও কেমন দরদর করে পানি পড়ছে। আমিও আটকালাম না। কান্না করলে মন হালকা হয়। অনেকটা সময় ধরে উনি আমার কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছেন। কিছু সময়ের পর আমি ডান হাত ওনার মুখে দিয়ে বললাম, এভাবে বলতে নেই, মৃত্যুর মালিক তো আল্লাহ। এভাবে আর বলবেন না, কেমন? উনার ক্রন্দনের গতি বেড়েই চলতে লাগলো। আমি পার্স থেকে ফোন বের করে তিরকে কল দিয়ে বললাম, তোদের উত্তরা যাওয়ার কোনো দরকার নেই। নীরবের খোঁজ নেওয়ারও কোনো দরকার নেই। নিহানকে আমরা মানুষ করব। প্রতিউত্তরে ওদের বললাম, কিছু জিনিস অজানা থাকাই ভালো রে তীব্র। রাখি। আমি জানতাম নুবা, তুমি অনেক সফট কাইন্ডেড পারসন। নিহানের কথা ভেবে তুমি নীরব অবধি ঠিকই পৌঁছাতে। কিন্তু কেন আমি নীরবের জন্য কিছু করতে নিষেধ করেছি এবার বুঝেছ তো? ওর আমাদের বাড়ি থেকে দূরে থাকাই ভালো। আমি ভয় পাই, ওর আগমনে না যেন আবার কার প্রাণটা যায়। আই অ্যাম সরি, রিয়েলি সরি। আমি আর কখনো আপনাকে না জানিয়ে কিছু করব না। সব ওকে, নুবা। সেখানে থেকে প্রস্থান করে অনেক বাজার করে বাসায় গিয়েছি। সবকিছু আগের মতো থাকলেও নীরবকে নিয়ে আর কথা তুলিনি। ওর প্রতি আমার কেমন এক করুণাও আর কাজ করল না। আরিফা আর ওকে মিলানোর দায়িত্ববোধ থেকে বিরতি নিয়েছি। আম্মা জিজ্ঞাসা করলে বলেছি আপনার ছেলে আমাকে নিষেধ করেছে এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার। আম্মার মুখখানা তখন অনেক ফ্যাকাশে হয়ে গিয়েছে, তবে চাপ প্রয়োগ করেননি কখনো। আরতির জন্মদিনও পালন করা হয়েছে। জীবন চলছে প্রবাহমান নদীর মতো, আর দিনে দিনে গাঢ় হচ্ছে আমার নিখিলের ভালোবাসার রংধনু। একটা মালার পুঁতিগুলোকে যেমন একটা সুতো আগলে রাখে, ঠিক তেমনি নিখিল আমার আর ওর পরিবারের সদস্যদের বেঁধে রেখেছে একটি সুতোয়। মাঝে আছে আমাদের বন্ধুবান্ধবের আড্ডা আর নুবার আবলতাবল কাণ্ডগুলো। আপাতত এই আমাদের জীবনের সুরের ঝংকার, তার দুনিয়ার প্রতিধ্বনিতে আমাদের এক একটি দিন কেটে যাচ্ছে। সমাপ্ত।